তো দেখ, কবিতাটার নাম আছে প্রলয়ের লাশ, তাই তো। প্রলয়ের লাশ কথাটা যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, কি দাঁড়াবে ব্যাপারটা? প্রলয় মানে কি? ধ্বংস। আর উল্লাস মানে আনন্দ, মানে ধ্বংসের আনন্দ নাকি? হ্যাঁ, ধর এডমিট কার্ডটা ছিঁড়ে নিয়েছি, তারপরে নাচ করছি, তাই তো, ওটাও একটা ধ্বংস। তাকে আনন্দ হবে খাদু? কখনোই নাই। তো ব্যাপারটা এমন আর কি, মানে ধ্বংসের আনন্দ, এটার আক্ষরিক ব্যাপারটা এমনই। তো এই কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ, সেই অগ্নিবীণার কাব্যগ্রন্থের মধ্যে কবিতাটা আছে। তো এই কবিতার মধ্যে প্রলয়োল্লাস মানে ধ্বংসের আনন্দ। ধ্বংসের আনন্দ কখন হয় বলতো? যখন ধ্বংসের পরে নতুন সৃষ্টির একটা সম্ভাবনা থাকে, মানে আমার গ্যারান্টি যে এটা ধ্বংস করছি মানে নতুন কিছু হবে, তখনই আনন্দ। ধর আমি বললি যে এই ক্লাসটা ভাঙা হবে, নতুন করে একটা বানানো হবে, তখনই এটা ভাঙতে আনন্দ লাগবে, তাই তো। নাকি এমনি সময় কি আনন্দ লাগবে? এমনি এমনি ভাঙেন দিয়ে যদি কোনো হাতি আসে কালকে ধর ভাঙেন দিল, আনন্দ লাগবে সকালে সেটা দেখে নিয়ে? না, যদি গ্যারান্টি থাকে এর থেকে ভালো কিছু নির্মাণ করা হবে বা বানানো হবে, তখন সেটা আনন্দ লাগবে। তো এই কবিতার মধ্যে তেমনই, এখানে ভারতবর্ষের যে শাসনের যে রূপটা ছিল সেইটাকে ভাঙা হয়েছে নতুন করে গোড়ার, মানে ভাঙা হয়েছে না, এখানে ভাঙা শুরু হয় নাই, ভাঙা হবে এমন একটা ব্যাপার, ঠিক আছে। মানে সারা ভারতবাসী, এই কবিতাটা এমন একটা স্টেজে লেখা হয়েছে যেখানে পুরা ভারতের সমস্ত মানুষজন তারা চেষ্টা করছে স্বাধীনতা পাওয়ার জন্য, মানে চাই চাই, আর কোনো অপেক্ষা নাই, কোনো অপেক্ষা করে চলবে না আর। তবে কবিতাটা শুরু করছি, হ্যাঁ। ওই যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তাহলে একদম ডাইরেক্ট কবিতার প্রথম লাইনেই বলছে ভারত স্বাধীন হয়েছিল না, অত গল্প পরে একদম বলছে আনন্দ করো। স্বাধীন হয় নাই, নজরুল যখন কবিতাটা লিখছে তখন ভারত পরাধীন, তবু বলছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কেন না, পরের লাইন বলছে যে ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। নতুনের কেতন মানে নতুনের পতাকা উঠছে কিসে? কাল বৈশাখী ঝড়ে। দেখ, প্রথমে আমরা কবিতার একটা ওয়ার্ডে কিন্তু বুঝতে পারছি যে কবিতা কি থাকতে পারছে। ভাবতো একটা কাল বৈশাখী ঝড়ের একটা চিহ্ন, বা একটা কাল বৈশাখী ঝড় কেমনটা হই, সবকিছুকে ভাঙে দেয়, আবার সবকিছুকে সে গড়েও দিতে পারে, হ্যাঁ, এমনটাই ন। তো এমনটাই কিন্তু কবিতায় মানে চলবে। আবারও বলছে কেতন মানে হচ্ছে পতাকা, হ্যাঁ, নতুন পতাকা উঠছে। দেখ, কেউ যখন কোনো জায়গায় দখল করে সে তো পতাকা কাটে নিয়ে আসে। যেমন আমাদের চন্দ্রযান 3 গেছিল, চাঁদের উপরে পতাকা দিয়ে আসেনি তো আমাদের ভারতের, হ্যাঁ, বা মাউন্ট এভারেস্ট জয় করলো, পতাকার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, মানে পতাকা মানেই তার একটা নতুনের কিছু, বা যে ওই জায়গাটার শাসক তার উঠছে। মানে এতদিন পর্যন্ত চলেছে ভারতে উঠেছে ব্রিটিশদের পতাকা, এবার নতুন পতাকা উঠবে কাদের? ভারতীয়দের। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল। আসছে এবার অনাগত, অনাগত মানে যে আগে কখনো আসে নাই নাকি, অনাগত এমনটাই তো। সেই অনাগত লোকটা বা অনাগত যে আসছে সে কেমন না, প্রলয় নেশায় নৃত্য পাগল। প্রলয় মানে ধ্বংস, ধ্বংসের নেশায় সে পুরোপুরি নৃত্য করতে করতে আসছে। নৃত্য মানে দিন, আমরা নৃত্য মানে নাচ, আমরা প্রতিশোধ পড়াশোনা পড়েছি যে সেই একদম নৃত্য হয়ে পাগল হয়ে সে নাচ করতে করতে আসছে। কিসের পাগল হয়ে? ধ্বংস, ঠিক আছে, ধ্বংস করা তার একদম নেশার মধ্যে, যেমন ভাবে মদের নেশা লাগে যায়, তাই তো, হ্যাঁ, তেমন এখানে প্রলয়ের নেশা, সেই যে অনাগত যে আসছে সেই মানুষটা কেমন আমরা পরের লাইনে একটু পাচ্ছি যে সিন্ধু পারে সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পারে সিংহ দ্বার মানে কোন জায়গাকে বোঝানো হচ্ছে? আমাদের সিন্ধু পারে, সিন্ধু মানে তো সমুদ্র, সমুদ্র পারে কোন জায়গা আছে ভারতের? আর কোন জায়গা আছে বল? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা জেল ছিল, সেলুলার জেল। ওই জেলে কি হইতো না, ভারতে যারা একটু মানে বিপ্লবীগিরি দেখাইতো, হ্যাঁ, বা যারা একটু ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ায় নিয়ে কিছু কাজবাজ করতো, তারাকে ধরে নিয়ে ওই জেলের মধ্যে বন্দি করে রাখা হইতো, ঠিক আছে, এমন ব্যাপার। তো ওই জেল মানে ওইটা বোঝাতে চাইছে যে এই যে অনাগত যাচ্ছে সে যদি ধমক দেয়, আঁকড়া যায়, ওই এরকম ভাবে যদি ধমক দেয় আর কি, তাহলে তার ওই ধমকেই যে আগল যেটা আছে সেটা ভাঙে যাবে, ঠিক আছে। মানে কতটা ভয়ঙ্কর ভাব। এখানে দরজাটা বন্ধ আছে, আমি এখানে যত জোরে চিৎকার করলে কি আপনা আপনি খুলবে? ভাঙে যাবে। মানে ভাব সেটা আরো কত ভয়ঙ্কর, ঠিক আছে। মানে এই যে অনাগত, আমরা একটা লাইনে বুঝতে পারছি, দু একটা আমরা যত কবিতার ভিতরে যাবো তত কিন্তু রূপটা ভয়ঙ্কর পাবো। মৃত্যু গ্রহণ অন্ধকূপে মহাকালের চন্ড রূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর।
তো কোথা থেকে আসছে, কেমন ব্যাপার না, যেখানে একদম মানে গভীরে, যেখানে মৃত্যুর মতন যে জায়গায় গভীর অন্ধকূপ, ঠিক আছে, পুরাপুরি অন্ধকার, মানে অন্ধকার ভারতীয়র মধ্যে নতুন আলোর সূচনা বা নতুন কিছুর সূচনা। হ্যাঁ, ভাব এই ঘরটা পুরোপুরি অন্ধকার হয়ে আছে, এবার যদি একটা এমন একটা আলো নিয়ে আসবো যে ঘরটা উজ্জ্বল হয়ে যাবে, মানে কি হবে, পরিবর্তন একটা হবে তো। হ্যাঁ, তো এখানেও সেই অন্ধকূপটার মধ্যে মহাকালের চণ্ডরূপ, আমরা চণ্ডী রূপ বলি না, যখন কেউ বেশি মানে ইয়ে করে বলে না দেবী চণ্ডী, হ্যাঁ রণচণ্ডী এরকম বলা হইত না, তো সেই চণ্ডীরই হচ্ছে এটা, মানে ফিমেলটা হচ্ছে চণ্ডী, মেল মানে হচ্ছে চণ্ড, ঠিক আছে, চণ্ড মানে ওই পুলিঙ্গ আর কি। যে মহাকালের চণ্ড রূপে ধূম্রধূপে, ধূম্রধূপ মানে পুরো একদম ধূপের ইয়েতে মানে একদম উঠছে আর কি, মানে সেই ধূপের ধূপ জ্বালালে তার যে ধোঁয়াটা, হ্যাঁ মানে ধর এমনিতেও যে তোর ধোঁয়া জ্বললে একটা অনেক ধোঁয়া বেরোয় তো, আমাদের কোনো কিছু ভয়ঙ্করকে প্রেজেন্ট করার জন্য বা কোনো সিনকে বোঝানোর জন্য দেখবি ওই ধোঁয়া উঠতে থাকে। মহালয়ার সময় দেখি না, যখন মহিষাসুর আর ওই দুর্গার যুদ্ধটা চলে, তখন ওইটা দেখানো হয় কি হয় না, ধোঁয়া উড়ে কি উড়ে নাই, উড়ে, মানে ওইখানে একটা মানে সেরকম ভয়ঙ্কর ব্যাপার বোঝানোর জন্য ওটা উড়ানো হয় নাকি বিয়ে করার সময় উড়ায়। হ্যাঁ, ধর রিসেপশনে একটু ধোঁয়া উড়ে যাচ্ছে, হয় কি এমনটা? হ্যাঁ, এমনটা হয় নাই। তো ওই যে মহাকালের চণ্ড রূপ মানে সেই ভয়ঙ্কর রূপে ধূম্রদ্বীপে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্র শিকার মশাল, মশাল দেখেছি হাতি খেদানছি, হ্যাঁ হাতি খেদাতে গেলে মশাল জ্বলানো, হ্যাঁ, তাহলে ওইটা কিসের হই, আগুনের হই, কিন্তু ভাব দেখিনি ওই মশালটা যদি বজ্র শিকার হই, মানে বিদ্যুৎ চমকায় যে বাজটা যেটা পড়ে, দেখি একটুই তো পড়ে কিন্তু পুরাটা কেমন লাইট হয়ে যায়, হয় নাই? দেখি যে কত দূরে পড়েছে তবু জানালা দিয়ে এমন লাইট আছে যে পুরা ঘরটা দেখাচ্ছে, হয় না এমন? তাহলে ওইরকম যদি মশালটা হই, কি ভয়ঙ্কর মশাল তাইলে ভাবা যায়। হ্যাঁ, ওইরকম ভয়ঙ্কর মশালে কিন্তু নিয়ে আসছে। তারপরে দেখ, বলছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, সে কিন্তু হাসিতে আসছে, সে যে বিশাল গম্ভীর ভাবে আসছে এমনটা নাই, তার ধমকে আগল ভাঙে যেতে পারে কিন্তু তার মুখে কিন্তু হাসি থাকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দুলাই, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঠুলায়। তো এখানে ঝামর তাহার, ঝামর মানে হচ্ছে কেমন ধূসর রং, ঠিক আছে, তো সেই বলে না ঝামা ঘুষে দেবো মুখে, বলে তো, হ্যাঁ, বা মুখে ঝামা পড়ে গেছে বলে তো, হ্যাঁ, মানে ওইরকম ধূসর টাইপের রংটা আর কি, মানে তার আমরা দেখে নিচ্ছি ভাবে জানি ওই শিবের যে চুল, ঠিক আছে, মানে আমরা রূপটা কিছুটা শিব চরিত্রের মতনই কিন্তু পাচ্ছি আস্তে আস্তে কবিতায়, ঠিক আছে। তার যে চুলটা সেটা কি আদৌ কখনো কলপ করা কালো চুল থাকে? হ্যাঁ, নাই, সেটা ওই যে একটু মানে ধূসর ধূসর টাইপেরই তো রংটা হয়। হ্যাঁ, তো ওরকম তার চুল, হ্যাঁ সেই চুলের দোলায় বলছে ঝাপটা মেরে কখন দোলায়, চুলের ঝাপটা মানে দেখেছি ক্লিনিক প্লাসের অ্যাডভার্টাইজ এরকম করে চুলটা ঘুরাই দেয়, তাই তো। এবারে এই মহাকাল যদি এরকম করে বলছে চুলটা ঘুরাই দেয় একবার, তাহলে কিন্তু পুরো আকাশটা দুলে উঠে, মানে কি ভয়ঙ্কর, আমরা এরকম করলে কি হবে, কিছুই হবে না। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ডুলায়, এবারে তার যে চামরটা, চামর মানে জানে, হ্যাঁ, সেই শীতলা পূজা হয় দেখেছি, শীতলা পূজা যারা শীতলা মঙ্গল গান করতে আসে ওরা এরকম নিয়ে আসে, নিয়ে এরকম করতে থাকে তো। হ্যাঁ, তো এই যে যে ভয়ঙ্কর যে আসছে তার যে চামরটা, মানে ওটা সেই চর্মি গায়ে আছে, তার লেজের লোম নিয়ে তৈরি, ওই জন্য তাকে চামর বলা হয় আর কি। মানে এটা সেই দেবতাদের আরাধনার জন্য অনেক ফুটেজে উনিতে দেখেন এরকম করে ঘুরাচ্ছে অনেক, মানে যারা ওই সেবক থাকে আর কি। তো তার সেই চামরটা কিসের, ধূমকেতু দিয়ে, আমরা ধূমকেতু পড়েছি মনে করে দেখি ভূগোল বই, ধূমকেতু যেটা ঝাঁটার মতন আকাশে এদিক সেদিক ছুটতে থাকে। হ্যাঁ, তো ওই রকম ধূমকেতু দিয়ে কিন্তু তার সেই চামরটা, মানে কি ভয়ঙ্কর একটা কিছু আসছে। হ্যাঁ, বিপ্লবী বিপ্লবী এবারে বলছে, মানে ভারতের বিপ্লবীর যে আগুন সেটাই বুঝতে পারছি। রবীন্দ্রনাথ বলেন যে তার সেই সবুজের অভিযান কবিতায় যে আয় দুরন্ত আয় রে আমার কাছে। হ্যাঁ, মানে এখানে কিন্তু এই বিপ্লবীরাই পারে এই ব্রিটিশদেরকে ইয়ে করতে। এবার বিপ্লবী মানে সেই বয়স্ক বিপ্লবী নেই, এগুলা কিন্তু একেবারে ইয়াং এজের বিপ্লবী। হ্যাঁ, মানে ওই বেশি নাই, 30-এর মধ্যে বা 25-এর এই পাশে এরকম বয়স। বা দেখবি তোরা যেমন এই যে 9-10-এ পড়ছি যেমন ছানাগুলা, এরকম ছানাগুলা যদি সুভাষ মুখোপাধ্যায় সে কোলের কলকাতা আগে ছিল বাদ দিয়ে নিয়েছে, ওটা যদি পড়ি কখনো দেখবি কিরকম কি মানে চলেছে তাণ্ডব। হ্যাঁ, পুরো একদম পতাকা নিয়ে দৌড়ছে ভারতের, আর হাতে আছে ইট, বিপ্লব মানে
একদম ব্রিটিশ দেখলে খানকায় নিচে সরাসরি জানে ব্রিটিশটাকে গুলি করবে, তবু কোনো যায় আসে নাই, বুঝলি? মানে এমন আগুন ছিল তখনকার বিপ্লবীদের মধ্যে। তো সেই আগুনটা মানে সেই জেদটা বা সেই বিপ্লবীদের কার্যকলাপটা একেবারে মহাদেবের সেই তাণ্ডবের মতো নেই। মহাদেব যেমন তাণ্ডব করে সবকিছু শেষ করে নিতে পারে, এই বিপ্লবীরাও পারে ওই ব্রিটিশ শাসনের সব শেষ করে নিতে। বিশ্বপাতার বক্ষকলে রক্ত তাহার কৃপণ ঝোলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। বলছে যে বিশ্বপাতার বক্ষকোল মানে ওই যে যে আসছে তার বক্ষকোল মানে যে যেটা আমাদের যেখানে একটা মালা পরলে পদক যেমন জায়গাটা ঝুলবে, ঠিক আছে, সেই বক্ষকোলটা ওটা ওরকম জায়গাটা আর কি। তো সেইখানে তার কি ঝুলছে না রক্ত মাখা কৃপান মানে খড়গ ঝুলছে, বুঝলি? তার ওনাকে সেই ব্লেডের মালা, এই মালা সেই মালা, বড় বড় মালা পরে নিয়ে চলে আসে নাই? হ্যাঁ। তো এই যে মহাকাল বা এই যে আসছে অনাগত নিত্য পাগল, তার কিন্তু ওইরকম জায়গাটাই, তার বুকের মতন ওই জায়গাটাই তার রক্ত মাখা কৃপান খড়গ মানে দুলতে থাকে আর কি, যে দোদুল দোলে এরকম ভাবে দুলছে, ঠিক আছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। বলছে যে এই অট্টরোলের হট্টগোলে স্তব্ধ মানে অট্টরোলের হট্টগোল মানে বলতে চাইছে যে এই প্রলয় যখন বা এই যে মহাকাল যে আসছে, যে যার চরিত্র আমরা শিবের মতন কিছুটা পাচ্ছি, তার হাসিতে স্তব্ধ চরাচর হয়ে যায়, মানে পুরা চারদিকটা একেবারে চুপ হয়ে যায়, বুঝলি? মানে সে যদি একবার হা হা করে হাসেন দেয়, পুরা এলাকাটা বলছে যে স্তব্ধ হয়ে যায়, মানে আর কোনো আওয়াজই থাকে না ওই হাসির পর, ঠিক আছে। মানে কতটা ভয়ঙ্কর কিছু, তাই তো? হ্যাঁ। আবারও বলছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখ এখানে নজরুল কিন্তু কবিতার মানে বোঝাচ্ছে কত ভয়ঙ্কর, আবারও তারপরে একটু পরে পরেই বলছে তোরা সব জয়ধ্বনি কর। এরকম ভাবে এই লাইনটা কিন্তু কবিতায় 19 বার বলা হয়েছে, ঠিক আছে, 19 বার। এটা প্রশ্ন আছে। দ্বাদশ রবির বন্যি জেলা ভয়াল তার নয়ন কোটায়, আবার বর্ণনা দিচ্ছে সেই মহাকালের, যে একটা সূর্যের দিকে আমরা সরাসরি তাকাতে পারি না, পারি কি? হ্যাঁ, কেমন লাগে না চোখটা? কিন্তু এই যে মহাকাল, তার সেই চোখের মধ্যে 12টা সূর্যের তেজ থাকে। একটা সূর্যের তেজ কি আমরা সামলাতে পারি না? হ্যাঁ, এই হয়ে আছে সেই হয়ে আছে, এই রাস্তার ডিম আমলেট হয়ে আছে, কত কিছু বলতে থাকি নাকি? হ্যাঁ। কিন্তু এই যে মহাকাল তার চোখের মধ্যে থাকে 12টা সূর্যের তেজ, যে ভয়াল তার নয়ন কোটায়, তার সেই ভয়ঙ্কর নয়নের মধ্যে এরকম ব্যাপার থাকে। দিগন্তরের কানন লুটাই পিঙ্গল তার স্রোতে জোটায়। দিগন্তরের যত কানন মানে যত দুঃখ কষ্ট আছে সব কিছু কিন্তু তার সেই জটা যেটা আছে, জটাধারী শিব বলা হয় না? তাহলে আমরা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারছি, যত লাইন পড়বে তত কিন্তু এই মহাকালের বৈশিষ্ট্য আমরা অবশ্যই শিবের সাথে মিলাতে পারবো। মহাকাল তো শিবকে বলা হয় আমাদের, তো তবু যেহেতু একবার বলেছে যে তাই আমরা অনেকটা অনেক কিছু পাবো আর কি। যে দিগম্বরের কানন লুটাই, এই দিগম্বরে যত দুঃখ কষ্ট সব তার ওই কান্না কোথায় লুটায়, তার পিঙ্গল জটার মধ্যে। সেই জটারও আমরা কালার পাচ্ছি, পিঙ্গল মানে পীত বর্ণ, মানে এখানে অগ্নিবর্ণ, দেখি না? সেই সেই সাধু বাবাটা ওই যে কালাচাঁদ গেছিল না? হ্যাঁ, হেড বলছে এটা পাথর ওঠে, তাহলে ওই যে ওর কালারটা কেমন ছিল, ওর সেই এগুলার চুলগুলার, বা এমনিতে কোনো সাধু বাবা হলে তার যে কালার থাকে মানে ওই যে এগুলার, ওটা কি আদৌ কালো থাকে? থাকে না, আগুনের মতন রংটা থাকে না? তো ওইরকম কিন্তু এই মহাকালের জটা, আর সেই জটার মধ্যে কি লুকায়, দিগন্তরের যত দুঃখ কষ্ট আছে সবকিছু। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল দোলে। এই মহাকালের এক বিন্দু নয়ন জল, আমাদের যদি চোখ থেকে এক ফোঁটা জল পড়ে কি হবে? কিছুই হবে না, তাই তো? কয়েকটা ধুলা ভিজবে, এইটুকু যা। কিন্তু এই মহাকালের এক ফোঁটা চোখের জলে যে সপ্ত মহা সিন্ধু দোলে, মানে 7টা যে মহাসাগর আছে পুরা দোলে উঠে, মানে ভাব কি ভয়ঙ্কর। কপল দোলে, কপল দোল মানে অবশ্যই কিন্তু গালের নিচটা নাকি, কপাল নাই কিন্তু, ঠিক আছে। হয় বিশ্বময়ের আসন তারই বিপুল বাহুর পর। যে বিশ্বময়ের আসন, আমরা যদি পৃথিবী বা পৃথিবীকে যদি মাতা হিসেবে ধরে রাখি আর কি, বা মনে করি যে বিশ্ব বিশ্ব মানে আমাদের পৃথিবীটা, সেটা এই যে আসছে আসছে যে যে মানে যে ভয়ঙ্কর,
তার বিপুল বাহুর মধ্যে সে ধরে রাখেন, যে আমাদের পৃথিবী গোল পৃথিবী তো মনে করে এরকম হাতে করে সে ধরে রাখেন, বা তার এই দুই বাহুর মধ্যে সেই পৃথিবীর অবস্থান, মানে কতটা শক্তিশালী ভয়ঙ্কর। আমরা ভয়ঙ্কর তো অবশ্যই পাচ্ছি, নাহলে তার এক বিন্দু চোখের জলে কি 7টা মহাসাগর দুলতে পারে কখনো? হ্যাঁ, অসম্ভব। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, সে একটাই হাঁক ছাড়লো। আমরা কবিতায় কিন্তু তার প্রথম একটা কথা পাচ্ছি, প্রথম মাসে কথা বলছে নাকি কোনো কি কথা বলেছে, তার বৈশিষ্ট্যই দিয়ে গেছে। একটা কথা বলছে যে সে হাঁকছে, চিৎকার করে বলছে যে জয় প্রলয়ঙ্কর। হ্যাঁ, এমন যে শ্রাবণ মাস চলছে, শিবের মাথায় জল ঢালতে ঢালতে বলে নাই বোম বলে বলা হয়তো। হ্যাঁ, দেখবি আগে 2টা কলসি পেছনে 2টা কলসি, মানে বীরের মতনও অনেকে চলে যায়, তাই তো, অনেক ভক্ত থাকে বড় বড়, তো সেরকম ভাবে তারা যায়। তো এখানেও কিন্তু এই প্রলয়ঙ্কর সেও হাঁকে যে জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভেই মাভেই, প্রশ্ন আছে, মাভেই মাভেই কি? ভয় না পেয়ে এগিয়ে যাওয়া। হ্যাঁ, মানে ভয় পাওয়ার দরকার নাই, চলো আসো। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। যদি ধর আমি বললি যে এইবারে আসবে কাল বৈশাখী ঝড়, এই জানলাটা উড়াই নিয়ে যাবে, আর তারপরে যদি বললি ভয় পাবি না কেউ, কথাটা কি আদৌ মানে মানানসই হবে? কি ভয় পাবো না বলে জানালা উড়াই নিয়ে যাবে, মানে কি চারটিখানি ব্যাপার নাকি? সাধারণ ব্যাপার, কোনো বড় ব্যাপার? তাহলে ভয়ঙ্কর মানেই তো ভয়ের ব্যাপার, কিন্তু তার আগেই বলে নিচ্ছে মাভে মাভে, যে ভয় পাওয়ার দরকার নাই, জগৎ জুড়ে এবারে প্রলয় আসছে। ঠিক আছে। জরা মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, যে জরা মরা মানে ভারতে যারা এই ব্রিটিশ শাসনে সহ্য করতে করতে রয়ে গেছে, যারা কোনো রকম ভাবে কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পায় না, কিছু কাউকে বলতে পারে নাই, শুধু সহ্য করে গেছে দিনের পর দিন, তো তারা, তাদের যখন এই মানে প্রলয়ের আগমনে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন তারা তো পাবে নতুন নতুন ভাবে বাঁচার একটা দিন, নাকি একটা না অনেক দিন পাবে, মানে একটা নতুন সময়ের সূচনা হবে। তো বলছে যে এই জরা মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো আছে ওই বিনাশে। আরে ওই যে বলা হয় যে কালবৈশাখী, আমি বলেছিলি আগে একবার, যে কালবৈশাখী ঝড় যখন হয়, সেই ঝড়টা একদিকে গাছ ভাঙেন দেয়, অনেক আম ফেলেন দেয়, ঠিক আছে, আম পড়ে যায়, অনেক কিছু হয়, কিন্তু তবু আমরা দেখি যে সেই শুকনা বীজটা কালবৈশাখী ঝড়ের পরে কিন্তু নতুন চারা গাছে পরিণত হয়। হয় না হয় নাই? হয়। তাহলে কালবৈশাখী ঝড়টা দরকার তো নতুনের জন্য? না, দরকার নাই? দরকার। ঠিক আছে। তো এমন ব্যাপারটাই আর কি, যে এইবারে বলছে যে এই জরা মরা মুমূর্ষের প্রাণ লুকানো আছে ওই বিনাশে, বিনাশ ঘটবে, আর যত বলছে ভারতের যত পরাধীন মানুষ আছে সকল লোকের মুক্তি হবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবার বলছে যে মহানিশা, মহানিশা মানে যে মহারাত্রি, মানে যে 200 বছর ধরে যে চলেছে ব্রিটিশ শাসন, অনেক হয়েছে বলছে, আর নাই। এবারে নতুন সকাল আসবে। উষা মানে কি? সূর্যের যে প্রথম আলো, তাই তো, দিনের শুরুর যে ভোরের আলো। তো এবারে বলছে যে উষা আসবে অরুণ হেসে করুণ বেশে, সে কিন্তু আর ভয়ঙ্কর ভাবে আসবে নাই, তখন সকালটা হবে একেবারে নম্র শান্তির সুন্দর সকাল। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর মানে এখানে শিব। আমরা এবারে এই লাইনটা পুরোপুরি শিবের বৈশিষ্ট্য, মহাদেবের সাথে বৈশিষ্ট্যের সাথে মিলাতেই পারি নাছি, তাই তো, স্পষ্টভাবেই পারি নাছি। আর সেই শিব ঠাকুরের যে মাথার যে জটাটা, তার উপরে থাকে না একটা ছোট চাঁদ, বিশাল গোল চাঁদ থাকে, ছোট চাঁদ থাকে, শিশু চাঁদ যেন বলছে, যে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। আলোয় তার ভরবে এবার ঘর। এটা থেকেও প্রশ্ন আছে আর কি, যে কার আলোয় মানে ঘর ভরবে কার? এই যে চাঁদ যে হাসবে, মানে সেই চাঁদের আলোয়। ঠিক আছে, মানে রাত্রেও কিন্তু আর কোন রকম অন্ধকারের কোনো গল্প নাই নাকি? চাঁদের আলোয় কি দিনের বেলাতে ঘর ভরে? নাই। সকালে তো উষা আছেই, আবার রাত্রেও সেই চাঁদের আলোতে ঘর সবসময় আলো থাকবে, মানে মহানিশা পুরাপুরি শেষ হয়ে আছে, মানে এখানে ব্রিটিশ শাসন শেষ হবে। দেখ, ভারত স্বাধীন হয় নাই, নজরুল কিন্তু তার আগে থেকে টের পাচ্ছে যে এইসব হবে, মানে ভারত স্বাধীনতা অর্জনের আগেই কবিতাটা লেখা হয়ে গেছে, বৈশিষ্ট্যটা সব মিলে গেছে, মিলে যায় নাকি? পারে তো আমাদের মানে বিপ্লবীরা ভারতকে স্বাধীন করে নিতে, তো এরকম ভাবেই তো তারা ছিল, নাহলে কি পারবে এরকম অত দিনের শাসনটাকে মুছে নিতে? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপরে আবার একটা, যে ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনি ওঠে রেশার কানন বজ্র কানে ঝড় তুফানে। তাহলে এবারে কি বলছে না, এবারে দেখ এই যে যে মহাকাল যে আসছে, এই মহাকাল তো হাঁটে হাঁটে আসছে না, বা কিভাবে আসছে আমরা তখন কবিতায় কোনো তার বর্ণনা পাইনি, গাড়ি চাপে আসছে না হেলিকপ্টারে আসছে না কেমন ভাবে আসছে যায়নি। তো এবারে আমরা পাচ্ছি একটা জায়গাতে
যে সে রথে আসছে, এবারে রথের যে ড্রাইভার তাকে বলা হচ্ছে সারথি বলা হয়, ঠিক আছে। যে ওই সে মহাকাল সারথি, মহাকালের যে সারথি মানে রথটা যে চালাছে, এবার সেও তো একটু ভয়ঙ্করই হবে নাকি, না সেও নম্র হবে, তাই না? যে আর্মিতে যারা বন্দুক চালায় তারা, তাদেরও যেমন ফিটনেস চেক করা হয়, যে রাঁধে তারও ফিটনেস চেক করা হয়, করা হয় না হয় নাই? হয় তো, তাহলে ওই যার যেমন লেভেল তার তেমন জিনিস দরকার, ঠিক আছে। তো এখানেও কিন্তু ওই ব্যাপার আর কি, যে মহাকাল যেমন এত মহাকাল এত ভয়ঙ্কর, তারও সেই সারথিটা সেরকম হবে। তো তার যে চাবুকটা দেখবি, রথ চলতে চলতে না যদি রথটা চলে তাহলে তাকে কিন্তু মারা হয়, ঠিক আছে। যেমন ভাবে গরু গাড়ি চালানোর জন্য গরুটা না চললে মারা হয়, তারপর আর একটু জোরে চলে, ঠিক আছে, স্পিডটা বাড়ায়, ঠিক তেমনি ওরকম ভাবে কিন্তু ওই ঘোড়ার গাড়িকে কন্ট্রোল করা হয়। তো সেই চাবুকটা কেমন না, রক্ত তড়িৎ চাবুক, রক্ত মানে পুরো একদম রক্তাক্ত ব্যাপার সেই চাবুকে। আর আছে তড়িৎ মানে কারেন্ট নাকি, এরকম ব্যাপার আর কি, যে চাবুক খানে। এবারে চাবকা যদি এরকম ভাবে চাবকানা হয় ঘোড়াটাকে, ঘোড়া কি করবে? চিল্লাবে। হ্যাঁ দেখি না সেই অনেক মানে কোনো পুরানো যদি কোনো মানে রাজা রানীর কোনো ছবি যদি দেখানো হয়, হ্যাঁ, বা বাহুবলী ছবিটাই মনে করো, সে যখন সে ঘোড়াটা ধরে নিয়ে সে টানে দিল সেই এটা, তা ঘোড়া দুটা পা তুলে নিয়ে চিল্লাই না, আওয়াজ করে তো ঘোড়া, হ্যাঁ, ওই ঘোড়ার ডাককে রেসা বলা হয় আর কি। তারপরে কি হয় বলছে, যে রনিয়ে ওঠে রেসার কানন, বজ্র কানে ঝড় তুফানে। হ্যাঁ, এবারে ঘোড়াটা চিল্লায়, সে ঘোড়াটাও কি নর্মাল ঘোড়া হবে? নাই, সে ঘোড়াটাও সেরকম ঘোড়া, তার আওয়াজটাতে তার রেসার কানও নেই, পুরো একদম মানে বজ্রগানে ঝড় তুফানে মানে একটা বিশাল আওয়াজ করে আর কি। খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে। এবার সেই ঘোড়াটা কি হবে সাবধানের পরে জোরে চলবে, ঠিক আছে। তার সেই খুর মানে ঘোড়ার খুর আছে জানেন, বলা হয় যে ঘোড়ায় যদি কাউকে চটকেন দেয় আর কি, ঠিক আছে, মানে কারো পায়ের উপরে যদি তার পাটা ফেলে, তাইলে ওর কিন্তু হাড় পুরাপুরি গুঁড়া হয়ে যাবে, বুঝলি। মানে ঘোড়ার খুর এত শক্তিশালী আর কি। তো যাই হোক, তার সেই ঘোড়ার খুরের সেই দাপটে সে কোথায় চলছে, আকাশে চলছে, আমরা এবারে পাবো আর কি। যে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে, তারা খসে যায় বলছে না, যে বলা হয়তো যে দেখ তারাটা চলছে, তারাটা পড়ে গেল হয়তো, হ্যাঁ। তো এই তারার উপরে যদি ওরকম ভাবে ঘোড়া তার পা দিয়ে চলে চলে যায়, তাহলে সেই তারা কি তার জায়গায় থাকবে? সেও ছুটাছুটি করবে, মানে ঘোড়াটা তো ভয়ঙ্কর ঘোড়া, সে চলবে জোরে জোরে, তখন সে ছুটবে, বলছে যে তারাই লেগে উল্কা উল্কা ছুটবে, উল্কা মানে ইয়ে হবে আর কি, নীল খিলানে, গগন তোলের নীল খিলানে। হ্যাঁ, খিলান মানে এমনিতে গম্বুজের মতন কিছু একটা, কিন্তু এখানে কবিতায় পুরাপুরি আকাশকেই বলা হয়েছে আর কি। তারা তো আকাশেই থাকে না, মাটির নিচে থাকে। হ্যাঁ, যদিও কোনো প্রেমিক মানে তার প্রেমিকার জন্য চাঁদ তারা আনে দিতে পারে মাটিতেও, তো তবুও আমরা কিন্তু অবশ্যই মানি, জানি, দেখি তারা আকাশেই থাকে। তারপরে লাইন, অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ যুগে পাষাণ স্তূপে। অন্ধকারা মানে অন্ধকারাগার, ওই যে বলেছিলি কি প্রথমের দিকেই সেলুলার জেলের কথা, সেখানে ওই যে বন্ধ কূপ মানে একদম কূপের মতন বন্ধ করা আছে। কূপ জানি তো, যেটা টাকা রাখা হয়। হ্যাঁ, তো কূপ মানে কুয়াও বলা হয়, ঠিক আছে। আমরা এই টিউবওয়েলকে ভালো ভাষা বলে না, নল কূপ মানে নলের ভিতরে সেই কূপ, ঠিক আছে। হ্যাঁ, চলে, দেবতা বাঁধা যজ্ঞ যুগে পাষাণ স্তূপে। দেবতা বাঁধা মানে এখানে দেবতা মানে কাকে বলা আছে? তাকে বিপ্লবীদেরকে, ঠিক আছে, মানে তারাকেই তো বন্দি করা হয় না, ব্রিটিশরা কি নিজেরাই নিজেরাই বন্দি থাকে, ভালো লাগছে না এর বাইরে ঘুরতে চলো একটু বন্দি হয়ে থাকি, হয় কি এমনটা তাদের? না, ওই বিপ্লবীরাই থাকে, তাদেরকেই দেবতা বলা হয়েছে। যে দেবতা বাঁধা যজ্ঞ যুগ, যজ্ঞ যুগ, যুগ মানে কি জানি, যুপকাষ্ট বলা হয়, জানি যুগ মানে যে যুগের বানান তো আলাদা, মানে যখন দেখেছি কোনো ছাগলের বলি টলি হয়, একটা কাঠ থাকে না এরকম ভাবে, হ্যাঁ, ওইটাকে বলা হয় যুপকাষ্ট, ঠিক আছে। দেখবি জয়চণ্ডী মন্দিরে আমাদের এখানে আছে, দেখবি কোনো মানে কাড়া হোক বা ভেড়া হোক যাই হোক, বলি দিতে লাগে ওরকম কাঠটাই তো দিনই গলায়নি, তারপরে তো মানে বলিটা করে। তো ওই বলি করার কাঠটাকে যুপকাষ্ট বলা হয়। এবারে একটা সময় সমাজে নরবলি ছিল, নরবলি, এখন কিন্তু সেটা পুরাপুরি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন কেউ ভুল করলে তাকে সাজা দেয়, তার ফাঁসি হয়, না হয় যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাকে কিন্তু বলি দেয় না আর। আগে যেমন রাজারা বলি দিন তো, নরবলি চলো ভুল করেছে বলি দিন একদম। হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের এরকম কত ইতিহাস আছে, ডাইরেক্ট বলে নিত সকালে, সকালে না এরকম সন্ধ্যায় বলতে বলে সকালে এর মাথা আমার চাই, ঠিক আছে, এরকম মানে বলে নিত। এরকম ব্যাপার আছে আর কি, ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। তো
তো বলছে দেবতা ওইরকম যুগে বাঁধা আছে, ওরকম কাঠে বাঁধা আছে, নরবলি হওয়ার মতন তাদের অবস্থা। পাষাণ স্তূপে, সেই পাথরের স্তূপ, মানে যেটাকে মানে এ করা যায় না, ভাঙা যায় নাই সহজে। ওই তো রে তার আসার সময় ওই রথ ঘর ঘর, মানে এইবারে বলছি যে আসছে, আর ওই দেবতাকে আর বলি হতে হবে না, আর এরকম ভাবে দিন কাটাতে হবে না, তার রথ শোনা যাচ্ছে। এই যে মানে যেমন ভাবে দেখায় না, ধর কোন একটা সিনেমা দেখা আছে যে কোন একটা হিরো, ঠিক আছে, মানে নায়ক আর কি, তার বাবা মাকে ধরে নিয়ে গেছে, ভিলেনরা বন্দি করে রাখেছে, বন্দুক নিয়ে ঘুরছে গুলি করবো বলে, আর সে চলে আসে একটা গাড়ি নিয়ে, হয় না এমনটা? এখানে কিন্তু ব্যাপারটা তেমন, যে এখানে দেবতা এরকম ভাবে বাঁধা আছে, সেই দেবতাকে মুক্ত করার জন্য চলে আসছে, তার রথ শোনা যাচ্ছে, ঘর ঘর আওয়াজ শোনা যায়, ওই রথ ঘর ঘর, ওই তো বলছে রথ শোনা আছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আর বলছে দুঃখ করে লাভ নাই, চলো জয়ধ্বনি করো এবারে। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। ওই যে ধ্বংস দেখে ভয়টা কিসের, কিসের জন্য তো ভয়? ধ্বংস হোক না, ধ্বংসের পরে তো নতুন কিছু হবে। এই যে বলেছিলি যে যদি আশ্বাস থাকে যে এটা ভাঙার পর নতুন বানানো হবে, তাহলে সেই ভাঙাটা আনন্দেরই অবশ্যই হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, কিসের জন্য বলছি এত ভয়? প্রলয় নতুন সৃজন বেদন, প্রলয় সে নতুন ভাবে সৃজন করতে জানে, সে নতুন কিছু তৈরি করে নিয়ে যেতে জানে, সে গড়তে জানে। আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন। এই যে নবীন, যে নতুন যে আসছে, এই নবীন সে কি সে কিন্তু কি করতে আসছে না, যেটা অসুন্দর মানে যেটা খারাপ, সেই খারাপটাকে নষ্ট করবে, ভালোটাকে নষ্ট করবে না, ঠিক আছে? এই অসুন্দরের করতে ছেদনে সে আসছে। তাই তো সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। বুঝে, তাই তো সে এমন কেসে বেসে, তাই এরকম ভাবে সে তার তার এমন কেস হয়ে, তার চুলের দশা এমন, হ্যাঁ তার বেশটা, তার বেশভূষা, মানে তার বাড়ির পোশাক বা তার যা কিছু বর্ণনা পালি আর কি, ওই জন্যই বলছে সে এরকম হয়ে আসছে। হ্যাঁ, মানে ধর একটা মেয়ে আর্মিতে চাকরি করে, সে যুদ্ধ করতে যাবে, সে বলে আমি তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাব, তখন জানলো যে পাকিস্তানে সব যতজন আছে সব জঙ্গি, সব ছেলেরা আছে, তাহলে কি ওই মেয়েটা কি তখন ভাববে তাহলে একটা ভালো শাড়ি পরে নেয় আমার দিকে ভালবে? ভাববে কি তখন এরকম কখনো? সে তার বীরের মতন, সে তার একজন যথার্থ সৈনিকের মতন সে সাজ পোশাক নিয়ে যাবে, বা সেরকম ভাবে সে তৈরি হয়ে যাবে, তাই তো? তো এইটাই আর কি, যে সে ধ্বংস করতে আসছে, খারাপটাকে নষ্ট করতে আসছে, তার জন্য তার বেশটা এমন। তাহলে তো সে যে আসছে সেই মহাদেব বা যাই হোক, সে তো নম্র ভাবেও আসতে পারবে, তাহলে তাকে দেখে ভয় পাবে না, সে ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে, কারণ তার উদ্দেশ্য আছে ধ্বংস করা, খারাপ কিছুকে ধ্বংস করার জন্য সে এরকম ভাবে আসছে। প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় তবু বলছে সে হাসে হাসে আসছে, ধ্বংস তবু তার মুখে হাসি, মধুর হেসে, সেই হাসিটা আবার এখন ভয়ঙ্কর না একটু মাত্র, সেই হাসিটা মধুর হাসি। হ্যাঁ, মানে অল্প অল্প হাসছে আর কি, আবার সেই হা হা করে কিন্তু আর হাসছে না। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। বলছি ঠিক আছে, ভাঙবে আবার সে কিন্তু গড়তে জানে। আমরা জানি যে এক হাতে সৃষ্টিকর্তা গড়তেও জানে, এক হাতে ভাঙতেও জানে, তাই তো? আফ্রিকা কবিতা পড়ি নাই? হ্যাঁ, ভাঙা গড়া তো মানে ওটা খেলার মতো নেই তো, ওটা পরে পাবো আর কি। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে সুন্দর বলছে সবসময় গড়তে জানে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আবারও বলছে যে জয়ধ্বনি কর সবাই। ওই ভাঙা গোড়া খেলা জেতার কিসের তবে ডর। হ্যাঁ, ওই যে ভাঙা গোড়াটা কোনো ব্যাপারই না, ওটা তার খেলার মতন। হ্যাঁ, মানে ধর আমি বলেছিলি, যেমন ধর এই যে এই বোর্ডটা, ধর কারেন্টের বোর্ডটা, ধর লাইটটা কাটে গেল, ঠিক আছে, এবার তোরা নিজেরা খুলে নিয়ে হচ্ছে লাগাতে জানে নাই, খুলে নিল বোর্ডটা, কিন্তু তারপরে লাগানোর সময় তার ভয় হবে যে আমি তো জানি নাই লাগাতে, আমি খুলবো না। প্রথমে এসে ভাবেন আমি লাগাতে জানি না মানে আমি খুলবো না, এমনটাই তো। এবার ভাব যে জানে, সে আসেনি, খুললে কি মনে হবে যে খুলিস না? কেউ কি বলবে যে তুই লাগাতে পারবি না? বলবে কি? নাই। খোলা বন্ধ করা লাগানো ওটা তার হাতের কাজ, কোনো ব্যাপারই নাই। এটা ঠিক তেমনই এখানে ভয়ঙ্করেরও এমন ব্যাপার যে ভাঙা গোড়া দুটাই তার একদম হাতের কাজ আর কি। হ্যাঁ, ওটা তো কোনো ব্যাপারই নেই, সেটা কিসের ডর বলছে? সেটাতে ভাঙেনি, সে আবার গড়ে নিবে, কিসের চাপ? আচ্ছা, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গোড়া খেলা জেতার কিসের তবে ডর। যে এটা বললি যে ভাঙা গোড়াটা তার হাতের কাজ, হাতের খেলা, কোনো চাপে নেই। তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। এবার একটা লাইন আমরা পাচ্ছি যে বধুদেরকে প্রদীপ তুলে ধরতে বলে। প্রদীপ কখন তুলে ধরা হয়?
নতুন কোনো কিছুকে বরণ করার জন্য, তাই তো? দেখবি নতুন বউ যখন তোরা নিয়ে যাবি, তোর মায়েরা দেখবি প্রদীপ তুলে নিয়ে দাঁড়ায় আছে, তাই তো? সেই নতুন বউকে বরণ করার জন্য। বা যখন কোনো মেয়ে কারো বাড়িতে বউ হয়ে যাবে, তাকেও প্রদীপ তুলে নিয়ে বরণ করা হবে, ঠিক আছে? তো নতুন কিছু আসছে, তা যে এই নতুন সৃষ্টিকে বা এই নতুন দিনকে বা এই নবীনকে বরণ করার জন্য বধূদের কিন্তু প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। এবারে ওই সুন্দর আসছে, সে কিসের বেশে আসছে? ভয়ঙ্করের বেশে আসছে। হ্যাঁ, আমরা কবিতা জুড়ে সমগ্র কবিতাতেই বলি যে এই ভয়ঙ্কর একেবারে বাস্তব অর্থে কিন্তু পুরোপুরি ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবারও বলছে যে জয়ধ্বনি কর, চাপ নাই কোনো, চিন্তা নাই কোনো, কারণ নতুন দিন আসছে, নতুন সকাল আসছে। আর এই নতুন আগমনের জন্য এত আয়োজন, এত ভয়ঙ্করতা, এত কিছু আসবে। তো এটা হলো কবিতার আমাদের আলোচনা। চাপ নাই কোনো, তোরা সব জয়ধ্বনি কর। আবার সেই দেশবাসীর উদ্দেশ্যে বলছে যে জয়ধ্বনি কর।